গ্রেটারের মধ্যে আপনারা কখনো সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? গ্রেটারের মধ্যে সেফটি পিন লাগালেই চমকে যাবেন। কিংবা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছেন। এখন আর রান্না করতে গিয়ে গ্যাস শেষ হলে টেনশনে পড়তে হবে না, গ্যাসের খরচ কমে যাবে। চলুন এমনই অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চিলনিগুলো হয় না, অনেক সময় ধার চলে যায়, দেখা যায় জং ধরে গেছে। তাই কিভাবে ঘরেই আমরা পরিষ্কার করে নিতে পারবো, নতুন কেনার প্রয়োজন পড়বে না। সামান্য পরিমাণ নুন, আর এখানে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ টুথপেস্ট। এই নুন কি করবে, ধার ফিরিয়ে আনবে। টুথপেস্ট এই আলু ছুলনিটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। পুরনো একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে আমাদের কিছু সময়ের জন্য ঘষে নিতে হবে। অনেকটা সময় নয়, ধরুন কয়েক সেকেন্ডের জন্য একটু ঘষে নিন। তাহলেই দেখবেন যে আলু ছুলনির ধার চলে গেছিলো সেটা কত সহজেই ফিরে এসছে, এমনকি নতুনের মতো চকচকে হয়ে গেছে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় আমরা ধূপকাঠি ধরাই, আমাদের হাতের কাছে কোনো স্ট্যান্ড থাকে না। আমরা কি করি, ধূপকাঠিটাকে হয়তো এখানে সেখানে গুজে রাখি, কিছুটা ধূপকাঠি জ্বলে তারপর নিভে যায়, বা আগুন ধরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। ধূপকাঠির স্ট্যান্ড যদি না থাকে আমাদের বাড়িতে, এই ধরনের পুরনো ছোট তো তালা থাকেই। হয়তো যে তালা নষ্ট হয়ে গেছে, ভালো তালা নিতে হবে আমি বলছি না, নষ্ট হয়ে গেছে, চাবি হারিয়ে গেছে, সেই ধরনের তালা নিয়ে নেবেন। তালার যে চাবির জায়গাটা আছে না, সেই জায়গাটাই আপনারা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন। আমি এখানে কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি, যাতে ধূপকাঠির ছাইটা মেজোতে না পড়ে আমাদের নোংরা না হয়, এই কন্টেনারের ঢাকনার ওপরে পড়বে। আর পুরো ধূপকাঠিটাই কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে। আর এইভাবে রাখলে আগুন ধরারও কোনো রকম ভয় কিন্তু আর থাকবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে জল। এখানে আমাদের একটি কাজ করতে হবে বন্ধুরা, জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। নুন দিয়ে খুব ভালো করে জলটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব। তারপর আরেকটু পরিমাণ আমি দিয়ে দিলাম খাবার সোডা। আর এখানে যে জলটা নিতে হবে সেটা কিন্তু উষ্ণ গরম জল নেবেন, ঠান্ডা জল নয়। কি কাজে ব্যবহার করব, আমরা যে প্রত্যেক দিন এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করি, ব্রাশের মধ্যে নানা রকম জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু জমতে থাকে, যার কারণে আমাদের অনেক সময় দাঁতে ইনফেকশন হয়ে যায়, নানা রকম সমস্যা হয়। অনেক সময় ব্রাশের যে সুতোগুলো থাকে সেটাও দেখা যায় আঁকা বাঁকা হয়ে যায়। এইভাবে যদি আমাদের রেগুলারের ব্রাশকে আমরা 15 দিনে একদিন বা মাসে একদিন ভিজিয়ে রাখতে পারি 5 মিনিটের জন্য, তাহলে ব্রাশের মধ্যে যত জীবাণু ব্যাকটেরিয়া আছে খুব সহজেই চলে যাবে। আর ব্রাশগুলো যেটা ছড়িয়ে যায়, যে সুতোগুলো, সেটাও কিন্তু দেখবেন অনেকটাই ঠিক হয়ে যাবে। নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবার ব্রাশটাকে 5 মিনিট পর। আশা করছি এতে আপনাদের দেখবেন দাঁতের ইনফেকশন অনেকটাই কিন্তু সমস্যা কমে যাবে। সোয়েটার আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। শীতকালে সোয়েটার, জ্যাকেট বা দামি যেই সব জামা কাপড় হয়, অনেক সময় আমরা বাড়িতে নিজেরাই কেচে নিই। দেখা যায় চুড়িদার দাগ লাগে, দেখা যায় যেগুলোতে স্টোনের কাজ করা থাকে, জরির কাজ করা থাকে, কোথাও দাগ লাগলে এইভাবে ব্রাশ দিয়ে যদি আমরা ঘষে ঘষে পরিষ্কার করতে নিই, দেখা যায় ব্রাশের কারণে সোয়েটারের সুতোটাও নষ্ট হয়ে যায়, মানে সুতো সুতো উঠতে থাকে, সেই সঙ্গে দামি জামা কাপড়েরও সুতো উঠে নষ্ট হয়ে যায়। আর ব্রাশ দিয়ে না ঘষলে দেখা যায় অনেক সময় দাগ উঠতেও চায় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা আছে, পুরনো একটি মোজা নিয়ে নেবেন। ব্রাশের মধ্যে পুরনো মোজাটাকে এইভাবে পরিয়ে নিতে হবে। আর এইভাবে ব্রাশের মধ্যে মোজা পরিয়ে তারপর যদি আপনারা কাচেন, ব্রাশের যে ধার ভাবটা দেখবেন অনেকটাই কমে যাবে। সেটা মোজার মধ্যে কিন্তু ডাইরেক্ট লাগবে না, মানে মোজা বলতে সেটা মোজা আপডাল করবে, এর ফলে আপনাদের জামা কাপড় দেখবেন ভালো থাকবে, নষ্ট হবে না। পেঁয়াজ আমরা কম বেশি অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ স্যালাডে খেয়ে থাকি, কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় কি হয়, আমাদের মুখ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয়। এর জন্য অনেকে পছন্দ করলেও কিন্তু খাই না। তাই কাঁচা পেঁয়াজ খেলেও কিন্তু এখন আর মুখ থেকে কোনো বাজে দুর্গন্ধ বের হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার, পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজের মধ্যে 1 চামচ পরিমাণ আমি ভিনিগার দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এইবার এই ভিনিগার মেশানো জলে পেঁয়াজটাকে আমরা 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিনিগারের কারণে পেঁয়াজের যে স্ট্রং গন্ধটা সেটা চলে যাবে। এর ফলে কাঁচা পেঁয়াজ খেলে আর কখনোই কিন্তু আমাদের মুখ থেকে বাজে গন্ধ বের হবে না। নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আপনারা খাবেন, এতে কিন্তু পেঁয়াজ টকও হবে না।
লুচি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা লুচি মানে বেলতে গেলে সময় লাগে বা হাতের কাছে বেলন চাকি থাকে না, তাই বেলন চাকি ছাড়াও খুব সহজেই লুচি কিন্তু বেলে নেওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের গামলা থাকে, আর এইভাবে গামলা ব্যবহার করলে লুচিটা না, দেখুন গামলার নিচটা গোল একটা শেপ রয়েছে, লুচিটাও কিন্তু এরকম গোল হবে। সামান্য পরিমাণ আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার লুচি তৈরি করা লেচিটাকে ঠিক মাঝখানে এইভাবে আমরা রাখবো। তারপর একটি প্লেট বা থালা দিয়ে এইভাবে আমাদের ধীরে ধীরে চাপ দিতে লাগবে। কয়েক সেকেন্ডের ব্যাপার, তাহলেই আপনাদের পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর। আপনারা যদি আরও বড় করতে চান তাও করতে পারেন, বড় গামলা নেবেন তাহলে তলাটা একটু বড় হবে। আর এমার্জেন্সির সময় এই টিপসটি অ্যাপ্লাই করলে খুব সহজেই লুচি বেলন চাকি ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। আর এভাবে লুচি করলে লুচি কিন্তু পারফেক্ট ফুলে উঠবে। এই দেখুন আমি একটি লুচি আপনাদের ভেজেও দেখাচ্ছি, কত সুন্দর লুচিটা এখানে আমার বলের মতো হয়ে ফুলে উঠেছে। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। ফোন আমরা কম বেশি ব্যবহার করেই থাকি। অনেক সময় দেখা যায় আমরা অনেকেই কিন্তু ফোনে মুভি দেখি, আমাদের বাড়িতে হয়তো ফোনের স্ট্যান্ড থাকে না, কিংবা আমরা অনেকেই বাচ্চাদেরকে ফোনে কার্টুন চালিয়ে দিই, বাচ্চারা হাতে ফোন নিয়ে কার্টুন দেখে, এতে কিন্তু চোখের ভীষণ ক্ষতি হয়। আর বাচ্চাদের হাতে ফোন দেওয়া উচিত নয়। তাই হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড নাও থাকে, এই ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের মহিলাদের কাছেই থাকে। আপনারা এইভাবেও দাঁড় করাতে পারেন ফোনটাকে সোজা মতো যদি দেখতে চান, বা আপনারা যদি চান যে সোজা মতো দেখবেন না, তাহলে কি করবেন, এই যে দু সাইডে আপনারা এইভাবেও ক্লিপ দিয়ে, চুলের ক্লিপ দিয়ে ফোনটাকে দাঁড় করিয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন দাঁড়িয়ে থাকবে এইভাবে। আর যদি চান আপনারা মানে লম্বালম্বিভাবে দেখবেন, তাও কিন্তু ফোনটাও আপনারা সেইভাবেও রাখতে পারবেন। তাই ফোনের স্ট্যান্ড যদি নাও থাকে, এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন। কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না। আর ফোনটায় কার্টুন বা মুভি দেখার জন্য ফোন হাতে নেওয়ারও প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। যাদের স্ট্যান্ড নেই আমি তাদের কথা বলছি, তাই স্ট্যান্ড কেনার প্রয়োজন নেই। এইভাবে আপনারা ফোনে নানা রকম কাজবাজও কিন্তু করতে পারেন। দেখুন কত সুন্দর এখানে ফোনটি আমার দাঁড়িয়ে রয়েছে কোনো রকম স্ট্যান্ড ছাড়া। এই ধরনের যে প্যাকেটগুলো হয়, আমরা যখন কোনো খাবার নিয়ে আসি, এই ধরনের প্যাকেটগুলোর একটি সুবিধা কি, প্যাকেটগুলোকে না এইভাবে এয়ারটাইট করে রাখা যায়। তো এই ধরনের প্যাকেটগুলোর খাবার শেষ হয়ে গেলে চানাচুর, ভুজিয়া বা খেজুর, এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। নানা রকম কাজে আমরা ব্যবহার করলে এর মধ্যে জিনিস রাখলে কিন্তু ভালো থাকে, কারণ কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারে না, একেবারে আটকানো থাকে। তা অনেক সময় হয় আমরা মাছ নিয়ে আসি, মাংস নিয়ে আসি, বেশি করে নিয়ে আসি, হয়তো ফ্রিজের মধ্যে রেখে দিই, নর্মাল কন্টেনারে রাখলেও দেখা যায় মাছ কিংবা মাংস অতিরিক্ত বরফ জমে যায় ফ্রিজের মানে ডিপ ফ্রিজের মধ্যে রাখলে। তাই এইভাবে যদি আপনারা প্যাকেটের মধ্যে ভরে রাখেন, কোনোভাবেই হাওয়া ঢুকবে না, বরফ যদি জমেও তাও খুব নামমাত্র বরফ জমবে। আর যখন প্রয়োজন তখনই আপনারা বের করে রান্না করতে পারবেন, কারণ অতিরিক্ত বরফ জমলে আবার আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে লাগে বরফ ছাড়ানোর জন্য। দেখুন মাছটা রেখে আমি এইভাবে প্যাকেটটাকে আটকে দিলাম, কত সুন্দরভাবে রয়েছে, কোনোভাবে হাওয়া বাতাস ভেতরে ঢুকছে না। তাই ফেলে না দিয়ে এই ছোট ছোট সংসারের কাজে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ভাতের ফ্যান বা মাড় রান্না করার পর আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। তাই ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন আমি ভাতের ফ্যানটাকে একটি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি, যদি ভাতটা থাকে সেটা যেন না পড়ে, এর জন্য আমি এখানে ছেঁকে নিলাম। তারপর এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে আমাদের, এর মধ্যে আমি দিয়ে দেব একটি জিনিস, সেটা হলো দেখুন উজালা। এখানে অনেকটা নয়, কয়েক ফোঁটা আমি এখানে দিয়ে দিচ্ছি উজালা। আর উজালা দিয়েও খুব ভালো করে আমাদের ভাতের ফ্যান বা মাড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি উজালাটাকে ভাতের ফ্যানের সঙ্গে। তারপর আমরা কি করব,
সাদা জামা কাপড় বা সুতির জামা কাপড় অনেক সময় আমরা মাড় দিই। দেখা যায় হয়তো আমাদের বাড়িতে অ্যারারুট থাকে না বা সাবুর মাড় দেওয়া ঝামেলা, তাই এইভাবে যেগুলো আপনারা পুজোতে ব্যবহার করবেন না, নর্মাল অনেক শাড়ি টাড়ি আমরা চুড়িদার টুড়িদার মাড় দিই, এইভাবে ভাতের ফ্যান ফেলে না দিয়ে মাড় দিতে পারেন। অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি দেখা যায় রান্না করতে গিয়ে তেল ছিটে আসে কোনো কিছু ভাজা টাজা করতে গেলে, তাই আপনারা সামান্য পরিমাণ তেলের মধ্যে এভাবে একটু নুন দিয়ে খুব ভালো করে সেই তেলটাকে গরম করে নিন, আর কড়াইয়ের চারপাশে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর যদি মাছ ভাজেন দেখবেন মাছ আপনাদের তেলও ছিটকাবে না নুনের কারণে, আর যে আপনারা মাছটাও কড়াইতে লেগে যাবে না। দেখুন আমি যে এই ধরনের মাছগুলো ভাজছি, এই যে পাবদা মাছ, চিতল মাছ, তারপরে বোয়াল মাছ, এই জাতীয় মাছ কিন্তু তেল ছেটে, তাই নুন দেওয়ার কারণে আর কখনোই কিন্তু তেল ছিটে আসবে না। আমাদের নিজেদের ভুলের জন্যই কিন্তু গ্যাসের খরচাটা অনেক সময় অনেকটাই বেড়ে যায়। অনেক সময় দেখা যায় ভেজা কড়াই আমরা গ্যাসের ওপর বসাই, আর এইভাবে কড়াই গরম করতে আমাদের অনেকটা সময় লাগে, গ্যাসও খরচ হয়। তাই কখনোই আপনারা অতিরিক্ত ভেজা কড়াই বসাবেন না। এইভাবে কোনো কাপড় নিয়ে নিন, সেটা দিয়ে মুছে নেবেন, কড়াই তাড়াতাড়ি গরম হবে, এতে গ্যাসের খরচ কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে বন্ধুরা কম বেশি, এখানে দেখুন আমি একটি পলিথিন কেটে নিয়েছি। দুটো পলিথিন আমাদের এইভাবে সমান করে কেটে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি, সামান্য পরিমাণ এইভাবে দেখুন আমি আটা লাগিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচির মধ্যে। তারপর কি করব, ওপর থেকে আরও একটি পলিথিন আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে পুরনো চার্জার থাকে, যে চার্জার আমরা কোনো কাজেই ব্যবহার করি না, সেরকমই একটি চার্জার নিয়ে আমরা খুব সহজে এইভাবে রুটি বেলে নিতে পারি। হাতের কাছে যদি আপনাদের ব্যালন চাকি না থাকে, আমি বলছি না প্রত্যেককে করার জন্য, যাদের হাতের কাছে ব্যালন চাকি নেই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেও আপনারা ব্যালন চাকি ছাড়াও পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারেন। আমরা যে এই ধরনের মানে ব্যালন চাকি দিয়ে প্রত্যেক দিন রুটি লুচি এই ধরনের জিনিস বেলে থাকে, অনেক সময় কি হয় আটা লেগে যায়, আর এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে জলে ভিজিয়ে রাখতে লাগে, অনেক সময় আমাদের হাতে অনেকটা সময় থাকে না, তখন কিভাবে সেকেন্ডের মধ্যেই ব্যালন চাকি আমরা পরিষ্কার করে ফেলতে পারি। আর ব্যালন চাকি কাঠের জিনিস, জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল ব্যালন চাকির মধ্যে এইভাবে ঢেলে দেব। ব্যালন চাকির মধ্যে যে আটা ময়দা শক্ত হয়ে লেগে থাকে না, উষ্ণ গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন, এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু সেই আটাগুলো উঠে আসবে। কোনো রকম জল দিয়ে ভেজানোর প্রয়োজন পড়বে না, হাত দিয়ে আপনারা শুধু এইভাবে একটু ডলে নিন, তাহলেই যত আটা একেবারে শক্ত হয়ে লেগে থাকে সেগুলো সেকেন্ডের মধ্যে উঠে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাজটি দেখা যায় ঘন্টার কাজ আপনারা সেকেন্ডেই শেষ করে নিতে পারবেন। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর ব্যালন চাকিটা পরিষ্কার হলো, কোনো রকম জলে ভেজানোর প্রয়োজন লাগলো না, সময়ও আমাদের নষ্ট হলো না, কাজটিও সহজ হয়ে গেল, ঘষাঘষি করে তোলারও প্রয়োজন পড়লো না। ব্যালন চাকিটা ধোয়ার পর দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো হয়ে গেছে। ব্যালন চাকি ধোয়ার পর সব সময় চেষ্টা করবেন ব্যালন চাকির যে জলটা সেটাকে মুছে রাখার, নর্মালভাবে রাখলে জল শুকাতে সময় লাগবে, ব্যালন চাকি কিন্তু নষ্ট হবে। আমরা অনেক সময় দেখা যায় যে বাড়িতে হয়তো যে খাবারগুলো আমিষ খাবার, মাংস বা যেগুলো খাবারের স্ট্রং গন্ধ রয়েছে সেই সব খাবার খাই, এর ফলে কি হয় বাসন ভালোভাবে মাজার পরও না একটা সেই গন্ধটা থেকে যায়, বা বাসনের মধ্যে দাগ পড়ে যায়। স্টিলের বাসনে চা খাওয়ার পর যে চা পাতাগুলো আমরা ফেলে দিই, সেই চা পাতাগুলো না ফেলবেন না। এই চা পাতা দিয়ে যদি একটু বাসন ডলে নেওয়া যায়, স্টিলের বাসন অনেক দিনের পুরনো হয়ে গেছে, সেই বাসনও নতুনের মতো চকচক করবে। বা যেই সব বাসন থেকে দেখা যাচ্ছে খাবারের গন্ধ বেরোচ্ছে, যেমন খাসির মাংস, ইলিশ মাছ, এইগুলো না বাসনের মধ্যে অনেকক্ষণ থাকে এই গন্ধগুলো, আর ভীষণ বাজে লাগে। আপনারা এইভাবে চা পাতা দিয়ে যদি একটুখানি ঘষে নিতে পারেন দেখবেন বাসনের থেকে কোনো রকম গন্ধ থাকবে না। এমনকি যদি বাসনে দাগ ছোপ পড়ে যায়, চা পাতা দিয়ে এইভাবে পরিষ্কার করলে সেই দাগ ছোপটাও দূর হবে। এইভাবে কিছু সময় ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে বাসনগুলো ধুয়ে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর পরিষ্কারও হয়েছে, আর বাজে যে দুর্গন্ধ সেটাও কিন্তু চলে গেছে।
এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, পাত্রর মধ্যে মানে নর্মাল জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন। এরপর এই জলের মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা উজালা। নুন আর উজালাটাকে আমাদের খুব ভালো করে না এখানে মিশিয়ে নিতে হবে। কেন আমরা উজালার জলের মধ্যে নুন ব্যবহার করব আর এর ফলে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা সাদা জামা কাপড়ে উজালা দিয়ে থাকি যাতে উজ্জ্বল ভাব বজায় থাকে, কিন্তু সাদা জামা কাপড়ে উজালা দিলে অনেক সময় কি হয়, ছোপ ছোপ পড়ে যায় আর দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে যদি ছোপ ছোপ পড়ে যায়। তাই সাদা জামা কাপড়ে যখনই আপনারা উজালা দেবেন এই টিপসটি ফলো করবেন, তাহলে দেখবেন সাদা জামা কাপড় সাদা ধবধবে থাকবে, এমনকি কোনো রকম দাগ ছোপ হবে না। আর এইভাবে উজালা দিলে পুরো জামা কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে উজালাটা মেশে, নুন দেওয়ার কারণে দেখবেন অনেকেরই কিন্তু হয় যে কোথাও ব্লুটা বেশি হয়, কোথাও কম হয়, উজালাটা বাজে লাগে। এইভাবে করলে কোনো রকম বাজে কিন্তু লাগবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ধূপকাঠি একটি, নর্মাল যে ধূপকাঠি আমরা প্রত্যেক দিন সুগন্ধের জন্য ব্যবহার করি। অনেক সময় বাড়িতে মশা মারার ধূপকাঠি তেল শেষ হয়ে যায়, প্রচণ্ড মশার উৎপাত, মশা কামড়াতে থাকে। নর্মাল সুগন্ধিত ধূপকাঠির সাহায্যে আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই যে জিনিসটা থাকে সেটা হলো ভিক্স। এই যে ভিক্সের গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর এই গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। সামান্য পরিমাণ একটু ভিক্স নিয়ে নিন, তারপর নর্মাল যে সুগন্ধিত ধূপকাঠি আছে এইভাবে ভিক্সটা আপনারা ধূপকাঠির গায়ে ভালোভাবে লাগিয়ে দিন। আপনাদের রেখে দেওয়ার প্রয়োজন নেই, এটা মানে লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা এটা জ্বালাবেন। দেখবেন এর গন্ধের কারণে আপনাদের বাড়িঘর থেকে মশা চলে যাবে। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও কাজে লাগাতে পারেন। যদি মশা মারার ধূপকাঠি বা তেল শেষ হয়ে যায়, কোনো টেনশনে পড়বেন না, এইভাবেও আপনারা বাড়ি থেকে কিন্তু মশা তাড়িয়ে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সা কিন্তু খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও ধনেপাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। ধনেপাতা যেরকম খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, ধনেপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিটা ক্যারোটিন রয়েছে, যেটা চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে কিন্তু ধনেপাতা। এখানে দেখুন আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, একেবারে টাটকা ফ্রেশ ধনেপাতা। তারপর এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা এই রেমেডিটি তৈরি করে সপ্তাহে মাত্র 2 দিন লাগান, ম্যাজিকের মতো ফল পাবেন আপনারা নিজেরাই হাতে নাতে। দেখুন একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি যে ধনেপাতাটা কুচি করে নিলাম দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মেথি, ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, সেই মেথিটাকে ভিজানো মেথি দিয়ে দিলাম। মেথিও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, যাদের নতুন চুল গজাচ্ছে না মেথি ব্যবহার করুন, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত করবে। আর পেঁয়াজের রস তো চুলের জন্য মানে এর কোনো বিকল্প হয় না। আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজের রস চুল গজাতে ভীষণ সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের গোড়া খুশকির সমস্যা দূর করে। আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। দেখুন আমি যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে ঘন কালো করবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে। সেই সঙ্গে যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, কালো জিরে চুলকে ন্যাচারাল কালো করতে সাহায্য করে। আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস খুব ভালো। এখানে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম মিশ্রণটি। এবার আমাদের কি করতে হবে, এটাকে গ্যাসের ওপর বসিয়ে যতটা জল দিয়েছি ঠিক তার অর্ধেক করে নিতে হবে। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যাতে কালো জিরে, মেথি, পেঁয়াজ, ধনেপাতার যে উপকারী গুণটা সেটা যাতে জলে খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন দেখবেন এমনিতেই জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তখন আমাদের বন্ধ করে দিতে হবে আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু যে কোনো মিশ্রণ মাথার চুলে লাগানো যাবে না, ঠান্ডা করেই কিন্তু লাগাতে হবে। এখানে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, দুটো পাত্রে দুভাবে ব্যবহার করতে হবে। সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছি। আরেকটি পাত্রের মধ্যেও বেশ কিছুটা এই মিশ্রণ আমি এইভাবে ছেঁকে নিলাম। আর এই যে আপনারা যদি চুলে প্যাক ব্যবহার করতে চান তাহলে এই মিশ্রণটা পেস্ট করে লাগাতে পারেন, কিন্তু এখানে আমরা প্যাক ব্যবহার করব না। এখানে আমি তৈরি করলাম চুলের টনিক। আর একটা যেটা পাত্র সেটা সরিয়ে রেখেছি, সেটা কি কাজে ব্যবহার করব পরে দেখাচ্ছি। প্রথমটাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সর্ষের তেলের মধ্যে পাওয়া যায়। চুলকে আমাদের মজবুত করতেও সাহায্য করে সর্ষের তেল। খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন। তারপর এই দেখুন আমার চুল কিন্তু আগের তুলনায় অনেকটা লম্বা হয়েছে, মজবুতও হয়েছে। আমার বেবি হওয়ার পর আমার চুল অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝরে যাচ্ছিল, এমনকি মাথার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল। সেই আমি এই মিশ্রণটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। অনেক নতুন চুল, বেবি হেয়ার গজাতে শুরু করেছে। সেই সঙ্গে আমার চুলটা মজবুতও হয়েছে, চুলের গোড়া খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এই দেখুন কালো ঘন হয়ে গেছে চুল আগের তুলনায়। সবার প্রথমে আমরা কি করব, যে মিশ্রণটা তৈরি করে নিলাম আমি দেখিয়ে নিচ্ছি। আমার চুলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মজবুত হয়েছে। যে হেয়ার টনিকটা তৈরি করলাম, যেখান থেকে চুল উঠে যাচ্ছে সে সব জায়গায় আপনারা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েও খুব ভালো করে এইভাবে লাগাতে পারেন, কিংবা তুলো নিয়ে নিন, তুলোতে মিশ্রণটা লাগিয়ে পুরো মাথার স্ক্যাল্পে এটা ভালোভাবে লাগাতে হবে। এইভাবে দেখুন আমি মাথার স্ক্যাল্পে লাগাবো, তারপর পুরো চুলে অ্যাপ্লাই করব। ধীরে ধীরে একটু মাসাজ করে নিতে হবে, এতে রক্ত চলাচলটা ভালো হয়। সেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। রক্ত চলাচল ভালো হলে চুলের গোড়া মজবুত হয়। আর এই মিশ্রণটা দিলে আরও একটি সুবিধা হবে, খুশকির যাদের সমস্যা, খুশকির সমস্যাও কিন্তু দূর হবে। এখানে আমি পুরো মাথার তালুতে, স্ক্যাল্পে আর পুরো চুলেও অ্যাপ্লাই করে নেব। আর এটা দেওয়ার পর আমাদের মেখে কিছু সময় কিন্তু রেখে দিতে লাগবে। ধরুন আমি এখানে 10 থেকে 15 মিনিট রেখে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া যাবে না। খুব ভালো করে লাগিয়ে নিলাম। এরপর বাকি যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নেবেন। আপনাদের যতটা লাগে সেই হিসাবে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিন। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। শ্যাম্পুর সঙ্গে আমরা এই মিশ্রণটা যদি মেশাই তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে। চুলের গোড়ার মধ্যে জমে থাকা নোংরাও যেরকম দূর হবে, চুলকে মজবুত করতেও সাহায্য করবে। এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যেদিনকেই শ্যাম্পু করবেন, এরকম মিশ্রণ তৈরি করবেন। তারপর আগে টনিকটা লাগাবেন ভালো করে চুলের মধ্যে, তারপর এই শ্যাম্পুটা দিয়েই আপনারা খুব সুন্দর করে চুলটাকে শ্যাম্পু করে নিন। যেদিনকে শ্যাম্পু করবেন দেখবেন আপনাদের চুল আগের তুলনায় অনেকটাই সিল্কি হবে, শাইনি হবে, এমনকি কালো ঘন হতে শুরু করবে। আমার যে জিনিস ব্যবহার করলাম দেখুন প্রত্যেকের ঘরেই থাকে, তাই ভালো লাগলে অবশ্যই বিশ্বাস করে একবার ট্রাই করে দেখুন, আপনারা উপকার পাবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই, রান্নায় খেয়ে থাকি। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জল বেরোয়, চোখ জ্বালা করে। তাই এই টিপসটি অ্যাপ্লাই করলে আর কখনোই পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বের হবে না, জ্বালা করবে না। এখানে পেঁয়াজের যে শেকড়ের অংশটা এইভাবে আপনারা কেটে নিন। দেখুন এইভাবে শেকড়ের অংশটা আমি কেটে বাদ দিয়েছি। তারপর আমি এখানে একটি পাত্র নিয়ে নেব, আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে পেঁয়াজটাকে আমরা ডুবিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিটও লাগে না, 40 সেকেন্ড 50 সেকেন্ড রাখলেই হয়ে যায়। এই জলে ডোবানোর কারণে পেঁয়াজের যে রসটা সেটা জলে বের হয়ে যায়। তারপর আপনারা যদি পেঁয়াজ কাটেন তাহলে দেখবেন পেঁয়াজের যেহেতু রসটা জলে বেরিয়ে গেছে, এর জন্য চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জলও বের হবে না। আর জলে ভিজিয়ে রাখার কারণে আরও একটি সুবিধা হবে, পেঁয়াজের যে খোসা আছে সেই খোসাটাকে কিন্তু আপনারা
খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করতে আপনারাও কিন্তু অনেক সময় বন্ধুরা আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে দেখা যায় বাড়িতে যে বয়স্ক মারা আছেন তাদের জন্য গ্যাস সিলিন্ডারের ক্যাপ খোলাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। একটি যদি আমাদের বাড়িতে এই ধরনের স্ক্রু ড্রাইভার থাকে তার সাহায্যে খুব সহজেই কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাপটা আমরা খুলে নিতে পারি। কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, দড়ি ধরি টানাটানি করার প্রয়োজন পড়বে না। সবার প্রথমে কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা থাকে স্ক্রু ড্রাইভার, সেটা আপনারা নিয়ে নিন। সেটার সাহায্যেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপ সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবেন। যে আংটা আছে আংটার মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দিন, তাহলেই দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে। ওপর থেকে কি করতে হবে, হালকা করে আমাদের একটুখানি টান দিলেই ব্যাস এই দেখুন খুলে গেল। কোনো রকম দড়ি ধরে টানাটানি করতে লাগলো না, কোনো রকম শক্তির প্রয়োজন পড়লো না, প্রেশারের প্রয়োজন পড়লো না। এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারের ক্যাপ কিন্তু খুলে ফেলতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই চামচটাকে গ্যাসের ওপর রেখে হালকা একটু গরম করে নেব। অতিরিক্ত গরম নয়, হালকা গরম করে নিতে হবে। আমরা অনেক সময় শীতকালে দেখা যায় ঘি বা বাটার এরকম জমে যায়, তা সেগুলোকে না বের করতে খুব অসুবিধা হয়। বারবার তো ঘিয়ের কৌটো গরম করা যায় না বা ঘিয়ের বাটি। এইভাবে একটু চামচটাকে গরম করে নিন। চামচটাকে গরম করে নিলে খুব সহজেই সেই গরম চামচটা ঘিয়ের পাত্রের মধ্যে ঢোকালে দেখবেন ঘি তরল হয়ে যাচ্ছে, আর খুব সহজেই গরম মানে বের করে নিতে পারবেন। পাত্র গরম করার প্রয়োজন পড়বে না। আটা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। রুটি খাওয়ার জন্য অনেক সময় অনেকটা পরিমাণ আমরা আটা নিয়ে আসি। আমরা অনেক সময় কি করি, হাত দিয়ে এইভাবে আটা নিই বা পরিমাণটা বুঝতে পারি না যে কতটা নিলে কটা রুটি হবে। অনেক সময় অনেকটা বেশি মেখে ফেলি, এতে আমাদের আটাটা ফ্রিজে রাখতে হয়। অনেক সময় আবার কম মেখে ফেলি, তখন আবার কম পড়ে যায়, আবার বানাতে লাগে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনাদের পরিমাণটা ঠিক হবে যে কটা আপনারা রুটি খাবেন। আপনারা যদি মিডিয়াম সাইজের রুটি খান, একটি কাপ নিয়ে নিন। এই দেখুন কাপ মেপে, পুরো কাপ ভর্তি নয়, গলা কাপ মতো, অর্ধেকের একটু বেশি আপনারা এরকমভাবে আটাটা মেপে নিন। এতে কি হবে, আপনাদের রুটির সাইজ যে মিডিয়াম রুটি হয় সেরকম হবে, কমও হবে না বেশিও কিন্তু হবে না। এই দেখুন এখানে আমি মানে 4 বার নিলাম, তাহলে 4টে আমার রুটি হবে। আর এইভাবে মাপ করে নিলে আপনাদের কখনোই আটা কমও হবে না বেশিও হবে না। আটার পাত্রের মধ্যে কাপটি রেখে দিন, আটাতে কখনোই হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কাঁচি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি নানা কাজের জন্য, কিন্তু এই কাঁচি অনেক সময় কি হয়, আমরা দেখা যায় কোথাও হয়তো যাচ্ছি, তখন নানা দরকারের কাজে ব্যাগে কাঁচি নিয়ে যাই। আর ব্যাগে যদি কোনো কারণে কাঁচি নিই, অনেক সময় কি হয়, ব্যাগে থাকা জিনিসপত্র কাঁচির কারণে নষ্ট হয়ে যায়, বা আমরা ব্যাগ থেকে বের করতে গেলে হাত কেটে যায় কোনো জিনিস কাঁচির কারণে। আমাদের বাড়িতে যে পেনের এই রিফিল হয়, যে রিফিল কালি শেষ হয়ে গেছে, সামান্য একটু অংশ কেটে নিন। এই দেখুন সামান্য একটু অংশ কেটে নিয়েছি। যদি ছোট কাঁচি হয় তাহলে এই টিপসটি প্রযোজ্য হবে, অ্যাপ্লাই করতে পারবেন। কাঁচির মুখে রিফিলের এই অংশটাকে আপনারা লাগিয়ে দিন। এইভাবে লাগালে কাঁচির মুখটা একেবারে টাইট হয়ে যাবে। এর ফলে কোনোভাবেই আপনারা কাঁচির মুখ মানে খুলতে পারবেন না। ব্যাগে খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো, ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু নষ্ট হবে না। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ লঙ্কা কিনে নিয়ে আসি, বিশেষ করে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নানা রকম ফোড়নে খাই, বা প্রত্যেক দিন তো আর শুকনো লঙ্কার পেস্ট করা হয় না, কিন্তু অনেকটা পরিমাণ এনে ঘরে রেখে দিলে বেশ কিছুদিন থাকলেই দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়, টেস্টটাও কিন্তু ভালো থাকে না। তাই কিভাবে শুকনো লঙ্কা রাখলে অনেক দিন ভালো রাখতে পারবো, সহজে নষ্ট হবে না, আমরা অনেক দিন রেখে খেতে পারবো। সামান্য পরিমাণ একটু এখানে আমি তেল নিয়ে নিলাম। শুকনো লঙ্কার গায়ে তেলটাকে আমাদের খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে যদি আমরা তেলটাকে লাগিয়ে নিই, শুকনো লঙ্কাটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকবে, ফাঙ্গাস ধরবে না, কালারও ঠিক থাকবে। এইভাবে এই টিপসটি ফলো করে দেখতে পারেন।
আমরা যখন এই ধরনের জামা কাপড়গুলো পরি, চুড়িদার বা শাড়ি পরি, অনেক সময় কি হয় জানেন, জরির কাজ করা থাকে বা মোটা পাড় থাকে, সেই সব পাড়ে যখন আমরা পিন করি আরও বেশি মোটা হয়ে যায়। আর সমস্যাটা কি হয়, বেশি যদি অতিরিক্ত মোটা হয়ে যায়, পিন করতে দেখা যায় অসুবিধা হয়, সেফটি পিন ঢুকতে চায় না, বা দেখা যায় সেফটি পিনের মাথাটা যদি কোনো কারণে ভোঁতা হয়, তখনই কিন্তু আমাদের সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। বা জরির কাজ করা থাকলে টানাটানি করলে দেখা যায় যে জরির সুতোটা বের হয়ে আসে। এরকম ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটি সেফটি পিন। আর এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। সেফটি পিনের মাথাটায় গ্রেটারটাকে এইভাবে আপনারা ঘষতে থাকবেন। এইভাবে যদি কিছু সময় ঘষতে থাকেন, দেখবেন সেফটি পিনের মাথাটা একেবারে ছুঁচলো হয়ে যাবে। তারপর খুব সহজেই আপনারা পিন করতে পারবেন। আর যত মোটা জায়গায় হোক, জরির কাজ করাই হোক, বেঁধে যাবে না। পিন করতে কোনো রকম কিন্তু আপনাদের আর অসুবিধায় পড়তে হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখুন।